সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন গওহার নঈম ওয়ারা। আপনাকে স্বাগতম সময় সংলাপে। আমি যে বিষয়ে যেতে চাই যে আমরা দুর্যোগ নিয়ে কথা বললেই মনে হচ্ছে যে গ্রামের দুর্যোগ, গ্রামীণ জনপদের দুর্যোগের কথা আমরা বলছি বা উপকূলীয় এলাকা, কিন্তু নগরে যে আমরা থাকি নগরেও তো দুর্যোগ আছে এবং নগরও এখন দুর্যোগ আক্রান্ত। সেটা হয়তো আমরা ওইভাবে বুঝতে পারছি, কিছুটা কিছু পারছি না। সেই জায়গা থেকে আমরা যারা নগরে আছি তারা কোন ধরনের দুর্যোগের মোকাবেলা করছি বা আমরা বুঝতে পারছি? ভূমিকম্প তো আমরা বুঝতে পারি, এছাড়াও তো আরো অনেক দুর্যোগ আছে। নগরের যে ব্যবস্থাপনা, নগরের ব্যবস্থাপনার মধ্যেই নগরের যে হ্যাজার্ড বা আপদ বলেন সেটা লুকিয়ে আছে আর কি। এবং নগরায়ন তো এখন একটা আমাদের রিয়ালিটি, এটা বাস্তবতা। এবং আগামী 20 বছর 25 বছরের মধ্যে হয়তো বাংলাদেশ একটা নগরেরই নাম হবে, একটা দেশের নাম থাকবে না। আমাদের জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের জীবনযাত্রা মানে এবং শহরের দিকে মানুষ আসে এবং শহরের ব্যবস্থাপনার ভিতরে অংশগ্রহণ, এটা একটা স্বাভাবিক, এটা সারা দুনিয়াতেই ঘটছে। গ্রামগুলো ধীরে ধীরে সব পৌর এলাকায় মানুষ নগরের দিকে আসছে, নগরবাসী হতে চায়, গ্রাম নগরে পরিণত হচ্ছে, গ্রাম নগরে পরিণত হচ্ছে বা নগরটাই আরো বড় হচ্ছে, বিস্তৃত হচ্ছে। তো সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা হতেই থাকবে। এটা অনেকে মনে করে যে না আমরা নগরের মানুষকে আবার পাঠিয়ে দেব বা অন্যভাবে, এটা সম্ভব না, এটা হবেই। এবং এটা নাগরিক হওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের ভিতরে সেটা প্রথম থেকেই ছিল, এটা আরো আসবে। এবং সেই সাথে আমাদের দেশে প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু আমাদের উপকূল এবং অন্যান্য এলাকায় যেহেতু দুর্যোগের সম্ভাবনা আরো বাড়ছে এবং দুর্যোগটা আরো দীর্ঘস্থায়ী হচ্ছে, তখন যারা হয়তো ওখানে বসবাস করতো তারা আর এখন থাকতে চাচ্ছে না। তারা হয়তো ফসলের সময় যাবে, ফসলটা নেবে, কিন্তু তারা নগরে চলে আসবে, নগরে ফেরত আসবে। এখন সবাই থাকে, যেমন ধরেন সন্দ্বীপে যার অনেক টাকা পয়সা আছে সে তো সন্দ্বীপে থাকে না, সে নগরে, সে চিটাগাঙে না হলে ঢাকা শহরেই থাকে, ওখানে তার লোকজন থাকে। তো এই যে লোকজনের কাছে রেখে আসা এবং লোকজনও একদিন আবার চলে আসবে, তাদের লোকজনের কাছে রেখে আসতে হবে, এই যে প্রক্রিয়াটা চলছে এটা চলতেই থাকবে। এখন কথা হলো যে এই যে আমাদের অল্প জায়গার মধ্যে বেশি লোকের বসবাস করে এবং তার যে নাগরিক সুবিধা বা তার যে অন্যান্য সার্ভিসেস যেটা আছে, পানির ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা, বিদ্যুৎ বা বিজলির বা যে ব্যবস্থা, এটা তো একটা সীমিত ইয়ের মধ্যে আছে, মানুষ এসে বাড়ছে। তো সমস্যাটা ওইখানেই যে আমরা যে নগরের যে সীমিত সম্পদ আছে সেই সম্পদের ভিতরে আমরা কিভাবে নিজেদের অ্যাডজাস্ট করবো, এবং এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটা গ্রামের মতন না যে আমার পুকুরে অনেক পানি আছে, পানি শেষ হবে না, কিন্তু এটা পানি ট্যাঙ্কে আছে, ট্যাঙ্ক ভেঙে যেতে পারে। পানি একটা জায়গায় আছে একটা নির্দিষ্ট পরিমাণে, কিন্তু সবকিছুই হিসাবের মধ্যে, রেশন, সেটা যে কোনো সময় নষ্ট হতে পারে। সেটা একটা বড় আমাদের সার্বক্ষণিক দুর্যোগ আমাদের মাথায় আছে। তাছাড়া আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থাটা যেহেতু ওই যে নগরের চাপের সাথে মিল করে করা হয় না, যেমন ধরেন যখন মোহাম্মদপুর তৈরি করা হয়েছিল 60-এর দশকে এবং 70-এর দশকের শুরুতে, তখন ধারণা ছিল এগুলো এক পরিবারের জন্য বাড়িঘর হবে। এখন সেখানে প্রায় 10টা 12টা, কোথাও কোথাও তার চেয়ে বেশি পরিবার বসবাস করছে। এবং পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, পানির যে ব্যবস্থা, সেটা আগের মতোই আছে। এখন কিছু কিছু উন্নয়ন করার চেষ্টা করছে, তাও পর্যাপ্ত হবে না, মানে 5 বছর পরে আবার এটাকে আমার চেঞ্জ করতে হবে। তো এই যে অবস্থান, এটা থেকে আমাদের যেমন আটকে যায়। এখন ঢাকায় যদি 1 লাগারে 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে পুরো ঢাকা শহর পানিতে ভেসে যাবে, জলবদ্ধতার সৃষ্টি হবে এবং এটা অনেকক্ষণ থাকবে, 6 ঘন্টা 7 ঘন্টা থাকবে। এই যে পানি বেরোতে না পারা মানুষ, এটাতে আমাদের নগরের জন্য একটা দুর্ভোগ এটা একটা আছে, যে জলবদ্ধতা হচ্ছে। তাছাড়া আমাদের যে আমরা যদিও বেশি বেশি কথা বলছি ভূমিকম্প হবে, নগর ভেঙে পড়বে, এরকম একটা এটার আশঙ্কা হয়তো আছে, কিন্তু অতটা ভয় পাওয়ার কিছু নাই। কারণ গত 100 বছরে বা তার চেয়ে বেশি সময়ে বাংলাদেশের কোনো নগর এইভাবে বিধ্বস্ত হয় নাই, এটা হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু যেটা হতে পারে, যেটা হচ্ছে, যেমন আগুন লেগে যাচ্ছে, হঠাৎ একটা বহুতল ভবনে আগুন লাগলো, তখন কি হবে? একসাথে যদি 4টে এরকম ভবনে আগুন লাগে তখন আমরা কিভাবে হবে? আমরা একটা ভবন মোকাবেলা করতেই পারি না। আমাদের সাভারে যখন রানা প্লাজা ধসে পড়লো, আমাদের 5 সপ্তাহ সময় লাগছে পরিষ্কার করতে, তারপরে আমরা শেষ পর্যন্ত সব লাশ পাইনি। তার মানে একটা রানা প্লাজা সমস্ত জাতি চেষ্টা করে 5 সপ্তাহ পরেও, পুরো বাংলাদেশের শক্তি দিয়ে, তারপর 5 সপ্তাহ পরে আমাদের রেজাল্ট হচ্ছে আমরা
কাজ করেছি, কিন্তু আরো ভালো কাজ করা যেত, সকলের খোঁজ আমরা আজও দিতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। আমাদের এই যে ভুল ইমারত ব্যবস্থাপনার জন্য যে ক্ষয়ক্ষতি হবে, একসাথে এরকম রানা প্লাজা ভূমিকম্প না হলেও একসাথে 3-4টে বাড়ি ধসে পড়তে পারে, তখন কি হবে আমাদের অবস্থা? এটাই হচ্ছে আমাদের নগরের, বিশেষ করে ঢাকা শহর এবং অন্যান্য যে বড় শহরগুলো হচ্ছে সেই শহরগুলোর জন্য ভয়ের কারণ। যেমন সিলেটের একটা ব্যবস্থা ছিল, আজ থেকে যদি আপনি 40 বছর আগে সিলেট শহরে যেতেন, সিলেট শহরের বাড়িঘরের একটা ধরন একরকম ছিল। এখন যদি যান মনে হবে যে ঢাকা শহরের বাড়িঘরগুলো নিয়ে আসছে। কিন্তু সিলেট তো একটা ভূমিকম্প প্রবণ এলাকার খুব কাছের একটা শহর, এবং সেখানে বৃষ্টি হতো প্রচুর, এখনো বৃষ্টি হয়। এবং এই দুটো বিষয়কে মাথায় রেখে ওখানে টিনের ঘর, পানিটা যাতে ছট করে নেমে যায় সেই ব্যবস্থা করেছিল। এখন আর সেটা নেই। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা তখন করা হয়েছিল। কিন্তু এখন আমরা আমাদের লোভের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ব্যবস্থাপনা গড়ে তুলছি। তো এই যে এগুলো থেকে আমাদের খুব বড় ধরনের দুর্যোগ আসতে পারে আমাদের নগরের। যে ঢাকার যেভাবে প্রাকৃতিকভাবে আপনি সিলেটের কথা বললেন, আমরা চট্টগ্রামের আগের অবস্থাটা বলতে পারি। ঢাকাও কিন্তু প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছিল, চারপাশে নদী এবং ঢাকার ভিতরে অসংখ্য খাল ছিল। আমরা ধোলাই খাল বলি, সেটা আসলে নদীই ছিল এক সময়। সবকিছু মিলে ঢাকাকে যদি ওইভাবেই বাড়তে দেওয়া যেত, বহুতল ভবন হতো, ওগুলিকে রেখেও যদি হতো, তাহলে কি এত দুর্যোগের মোকাবেলা আমাদের করতে হতো কিনা? না, তা তো বটে। আমরা যদি, যেমন আমরা খুবই ভাগ্যবান, খুব কম শহর আছে এরকম 4টা মিষ্টি পানির নদী তার চারিদিক দিয়ে বয়ে যাচ্ছে। ঢাকা শহর সেদিক থেকে খুবই একটা ভাগ্যবান শহর। কিন্তু আমরা আমাদের নদীগুলোকে এমন নষ্ট করেছি যে ওই নদীর পানিতে হাত দেওয়া যায় না, ওই নদীর উপরে নৌকাতেও এমন বসা যায় না। এবং এটা এখনো সময় আছে, এখনো হয়তো আমরা রিভার্স করতে পারবো। যেমন অস্ট্রেলিয়ার মেলবোর্নে যে নদীটা ছিল, সেই নদীরও অবস্থা বুড়িগঙ্গার চেয়েও খারাপ হয়ে গেছিল একবার। তারপর তারা 20-25 বছরের মধ্যে সেটাকে আবার সুন্দর করেছে, এমনভাবে করেছে যে আগের যে কোনো সময়ের চাইতে এখন ওই নদীর জল অনেক ভালো। নদীতে অনেক প্রাণী বসবাস করে, অনেক ফ্লোরা অ্যান্ড ফনা সেই নদীতে তৈরি হচ্ছে, এবং নদীটা একটা বেড়ানোর জায়গা, দেখার জায়গা। অসম্ভবের কিছু নয়, আমরা এখনো আমাদের সচেতন হলে দেরি হয়ে গেছে, কিন্তু খুব বেশি দেরি হয় না, এমন বেশি দেরি হয় না যে আর আমরা রিভার্স করতে পারবো না। আমরা পারবো, এটা সম্ভব। এবং সেটা আমরা করছি না। কেন করছি না সেটাও আমরা হয়তো জানি, কিন্তু দ্রুত এই কাজটা করা উচিত। আমাদের খালগুলোকে হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু নদীগুলো থেকে এখনো ফেরত পাওয়া সম্ভব। এবং খালগুলোকে ফেরত পাওয়া যাবে না কেন? খাল তো উদ্ধারের একটা অভিযান শুরু করেছিল ঢাকা বাসা, বা সেটা তো অনেকটা বলতে ভয় হয়, তবু কাউকে তো বলতেই হবে। যেমন আমাদের স্টক এক্সচেঞ্জের যখন দুর্ঘটনা ঘটলো, তখন প্রতিবেদন আসলো, তখন আমাদের যারা ক্ষমতায় আছেন তারা বলল এমন সব মানুষের নাম আছে যে বলা যাবে না। নদীর ক্ষেত্রেও তাই, খালের ক্ষেত্রেও তাই। সেই সব মানুষের, সেই সব শক্তিশালী, তথাকথিত শক্তিশালী মানুষরা এগুলো দখল করে রেখেছে। কাকে সরাবেন, কিভাবে সরাবেন, এটা সম্ভব না। তারপরে আমাদের কিছু ভুল প্ল্যানিং আছে। যেমন আমরা বক্স ড্রেনিং সিস্টেম করেছি, করে ওইগুলোকে আমরা পরিপূর্ণ ঢেকে দিয়েছি, এবং আশেপাশের মানুষ সম্পূর্ণ দখল করে ফেলেছে সেই জায়গাটুকু। হ্যাঁ, খোলা থাকলে হয়তো এতটা করতে পারতো না। তো খোলা না রাখার পেছনে যুক্তি ছিল এতে মশা হতো, মাছি হতো। আমরা কিন্তু এগুলোকে যদি পরিষ্কার নর্দমা না করে খালে পরিণত করতাম, তাহলে সেটা তো সম্ভব ছিল, সেটা তো করা যেত। সেটা হয়নি আমাদের। তো সেই কারণে খালগুলো ফেরত পাওয়া খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। হয়তো 2-1টা ছিটে ফুটা অংশ বিশেষ আমরা পাবো, কিন্তু আমার ভয় হচ্ছে নদীগুলোকে না আমরা খালে পরিণত করে ফেলি। হ্যাঁ, যেমন আমাদের সেদিন এক জায়গায় বলছিল যে আমরা হাতির ঝিলের মতন আমাদের ইয়েগুলাকে সুন্দর করে ফেলবো। কিন্তু হাতির ঝিলের মতন খাল যদি আমি বুড়িগঙ্গাকে করতে যাই, বা আমার এই ঢাকার কাছে অন্য যে নদীগুলো আছে, বালু, এটা করতে যাই, আমরা তো সেটা চাই না। আমরা নদীকে নদী রাখতে চাই, নদীকে হাতির ঝিলে পরিণত করতে চাই না। নদীতে স্বাভাবিক গতি থাকতে হবে, নদী চলবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বেশিরভাগ নদীতেও খুবই তরুণ এগুলো তৈরি হচ্ছে। 2-1টা আমাদের নদী আছে যেগুলো স্থিতিশীল নদী, যেমন আমাদের শীতলক্ষা, বুড়িগঙ্গা, এর পাড় কিন্তু ভাঙে না, এটা স্থিতিশীলতার মধ্যে এসে। যেমন আমাদের করতোয়া উত্তরের, এই নদীর পাড় ভাঙে না, এই নদীর একটা স্থিতিশীলতা আসছে। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখাটা আমাদের খুবই জরুরি, কারণ এই নদীর দুই পাড়ে
জনপদ নিশ্চিন্তে বড় হতে পারে, বিস্তার লাভ করতে পারে। অন্য নদীর পাড়ে এটা সম্ভব ভাঙনপ্রবণ না, ভাঙনপ্রবণ নদীর পাড়ে এটা সম্ভব না, তার একদিক ভাঙে আরেক দিক করে। কিন্তু এগুলো ভাঙনপ্রবণ নদী না, এই নদীগুলো আমাদের আমরা ভালো করে রক্ষা করতে পারতাম। সেটা বোধহয় আমাদের ভাবতে হবে, এবং এটা আমাদের যে পরিকল্পনা হবে আগামীতে আমাদের দেশের উন্নয়নের জন্য, সেখানে নদীকে সুরক্ষা করাটা একটা বড় কাজ। নদীর পাশাপাশি সবুজ হারিয়ে গেছে, সবুজ তো হারিয়েছে, সবুজ হারাচ্ছে, সবুজ হারিয়ে গেছে বলেই তো আজকে আমরা বজ্রপাতের মতন দুর্যোগে পড়ছি। আজকে যে একসাথে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এতগুলো মানুষ তো মারা যাওয়ার কথা না। বজ্রপাত আমরা আগে দেখিনি। বজ্রপাত একটা স্বাভাবিক ঘটনা, বজ্রপাত এই সময় হবেই। এবং বজ্রপাতের সাথে আমাদের মাছের প্রযোজনের একটা সম্পর্ক আছে। এই সময় মাছের প্রযোজন হয়, এবং এটার সাথে আপনারা জানেন কই মাছগুলো বেরিয়ে আসে, এবং কই মাছের মতন অনেক মাছ আছে যারা কাদার মধ্যে থাকে, যেখানে তারা ডিম ছাড়তে পারে না। তাদের একটু সম্পর্কটা খুব প্রাকৃতিক, উপরের পানিতে আসতে হবে, এবং উপরের পানিতে তখনই আসবে যখন বাজ হবে, আওয়াজ হবে, সেই আওয়াজে তারা উপরে আসে। তো এইটা একটা খুবই স্বাভাবিক ঘটনা, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, এটা হওয়া দরকার। আমাদের মতন দেশে এটা খুবই প্রয়োজন। কিন্তু মানুষ কেন মারা যাচ্ছে? মানুষ মারা যাচ্ছে খুব সহজ হিসাবে। এই যে আপনি বললেন সবুজ হারিয়েছে, আমাদের বড় গাছগুলো আর একটাও বেঁচে নেই। আগে মানুষ তার যেখানে কৃষি ভূমি ছিল, যেগুলোকে চক বলতো, বড় বড় মাঠ যেগুলো, সেখানে 2টা 3টা 4টা করে তাল গাছ লাগাতো মাঝখানে। সেখানে পাখি বসতো ঠিকই, কিন্তু সেই সাথে ওইটা এটা হচ্ছে বজ্রপাত নিরোধক হিসাবে ব্যবহার করতো। কোনোটা বাজ পড়তো, ওটা মরে যেত, পরে আরেকটা সেটা ছিল। সেটা তো এখন নাই। আমাদের বড় গাছ বলতে কিছু নাই। এখন বড় গাছ জাদুঘরের ব্যাপার হয়েছে। বড় গাছ দেখতে গেলে এখন ঢাকা শহরে পার্কে আসতে হয় একটা বড় গাছ দেখবো বলে। আমাদের গ্রামে গঞ্জে বড় গাছ আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে আজকে মানুষ এইভাবে মারা যাচ্ছে। যেটা এবং সবচেয়ে অন্যান্য দুর্যোগে বড় জন্য একটা বট গাছ আছে, হ্যাঁ, এর বাইরে কোনো বড় গাছ, বট গাছটাও হয়তো খুব বড় বট গাছ, যেটা অশ্বত্থ গাছ, সেটা তো না। আমি ছোট ছোট বট গাছ আছে, সেগুলোতে তো এটা ধরবে। এমনকি নারকেল, পুরাতন নারিকেল গাছ যেটা, সেটাও নাই। পুরাতন নারিকেল গাছ, বট গাছ, এগুলো হলো বিদ্যুৎটাকে বা বজ্রপাতকে আটকাতো। সেটা এখন আমাদের কাছে নাই। এবং আগে বাড়িগুলো এই যে নারকেল গাছে ঘেরা থাকতো, বাড়িগুলো নারকেল গাছে ঘেরা থাকতো, এবং যে বাড়িটা পাকা বাড়ি ছিল সেই বাড়িতে আর্থিং এর একটা ব্যবস্থা থাকতো। পুরনো জমিদার বাড়ি বা তহসিলদার অফিস যেগুলো পরবর্তীতে হয়েছিল, এগুলোতে দেখবেন যে একটা ত্রিশূলের মতন লৌহদণ্ড থাকতো, যেটা আর্থিং করা থাকতো, এবং বিদ্যুৎ ওখানে আসলে এটা সরে যেত। সেটা আমাদের নাই। একটা বিষয় যেতে চাই, যদিও বলছিলাম যে বিষয়ে আলোচনা করবো, তার আগে আমি একটু যে দুর্যোগের সাথে তো স্বাস্থ্যের সম্পর্ক আছে। স্বাস্থ্য দুর্যোগও তো আমরা নগরায়নের কারণে হচ্ছে, বা গ্রাম পর্যায় পর্যন্ত চলে গেছে, সেই জায়গার যদি আপনি একটু বলেন। শহরের এখন আলাদা কিছু রোগ, অসুখ তৈরি হয়েছে, যেটা গ্রামে নাই, যেমন ডেঙ্গু একটা। এছাড়াও আরো অনেক অসুখ বিসুখ হচ্ছে, যেগুলো বিশেষ করে শিশুদের যে শ্বাসকষ্ট, এবং এই যে আমাদের বসবাসকারী, বিশেষ করে ধোঁয়ার মধ্যে যে সমস্ত শিশু বসবাস করছে, বস্তি এলাকায় বসবাস করে। বস্তি এলাকার কথা বলি কেন, এই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জন্ম নেওয়া 66% শিশু শ্বাসকষ্ট নিয়ে জন্মেছে। তার পরিষ্কার কারণ হচ্ছে আমরা ওখানকার স্থানীয় গাছগুলো কেটে ওখানে আমরা একাশিয়া গাছ লাগিয়েছি। একাশিয়া গাছের যখন পরাগায়ন হয়, যখন এগুলো ফুলগুলো ছাড়ে, এই ফুলের যে রেণু, এই রেণু আমাদের শ্বাসকষ্ট তৈরির জন্য একটা বড় কারণ। এবং শহরের যে কোনো পার্কে আপনি দেখবেন এই গাছ, একাশিয়া গাছের ছয়লাভ। মানুষ সকালে হাঁটতে যায়, একাশিয়া গাছ কেন সেখানে থাকবে? এটা তো সাধারণ বুদ্ধি বিবেকের ব্যাপার। এটা কেন আমরা লাগাবো? এই যে শহরটা কত মজার হতে পারতো, কত আনন্দের হতে পারতো। যার একটা পরিচিত উদাহরণ জাহাঙ্গীরনগর। এখনো প্রকৃতি খুঁজতে অনেকে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়, কিন্তু সেখানে আমরা ভুল গাছগুলো লাগিয়ে ফেলেছি। এখন বাংলাদেশের অনেক জায়গায় ভুল গাছ, অনেক জায়গায়, আমাদের ঢাকা শহরে আছে। ঢাকা শহরে যে কোনো পার্ক, এমনকি চন্দ্রিমা উদ্যানে যান, ওখানে প্রায় 80% গাছই হচ্ছে একাশিয়া গাছ। আমাদের দেশি গাছ খুব কম। এবং আমাদের যে আমরা মানে আমি যতটুকু দেখেছি যে আমাদের নেত্রকোনা, শেরপুর, শ্রীপুরের যে শ্রীপুর, শেরপুর, এই জায়গার যে পাহাড়ি এলাকা, উঁচু এলাকা, টিলা এলাকা, সেখানেও কিন্তু মানে আমাদের শাল গাছ কেটে এই ধরনের গাছ, হ্যাঁ, যেখানে আমাদের বনায়ন, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে সোশ্যাল ফরেস্ট্রি করেছে বা পুরানো বনায়নকে বনায়নের মানে পুনর্বনায়নের কর্মসূচি শুরু করেছে, সেখানেই তারা দ্রুত বর্ধনশীল গাছের নাম করে এইসব বিদেশি গাছ লাগিয়েছে। এটা তো খুবই অন্যায়। এই গাছ আমাদের পরিবেশের জন্য না, হয়তো মাটিতে যা লাগাবেন সেটাই হতে পারে, কিন্তু এটা তো আমাদের পরিবেশ। এবং একজন বড় বিজ্ঞানী সবার উপরে আছেন, এবং তিনি তো কোন জায়গার কোন গাছটা
সঠিক সেটা তিনি ঠিক করে দিয়েছেন। তিনি তার পাখিদের মাধ্যমে এই গাছগুলো ওই এলাকাতেই ছড়িয়েছেন। আমরা কেন সেটাকে ভুলে গিয়ে আমার পছন্দের মতন আমার শখের গাছ লাগাবো? আমাকে স্কলারশিপ দিয়েছে বলেই কি আমি অস্ট্রেলিয়া থেকে আসার সময় ওই বীজ নিয়ে আসবো? পকেটে করে নিয়ে আসলাম। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান, আপনি গাড়িতে গেলে যে গাছটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ইউক্যালিপটাস। আমাদের এখন আপনি যদি ট্রেনে করে হ্যাঁ শালবন মানে আমাদের ভাওয়াল এলাকায় অতিক্রম করেন, দেখবেন যে শালের চেয়ে ইউক্যালিপটাস বেশি। আমাদের প্রান্ত রেখা এখন ইউক্যালিপটাসে ঢাকা। এটা তো হওয়ার কথা ছিল না। এবং ইউক্যালিপটাস আমাদের যে গ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে, এবং এটা তো আরো বেশি কমবে, দ্রুততার সাথে কমবে যদি আমরা এই গাছগুলো। আমি আর যে জায়গাটা যেতে চাচ্ছিলাম শুরুতে, সেটা হচ্ছে যে এই যে তাপমাত্রা, আমি যেটা বলছিলাম যে তাপমাত্রা তো 36 ডিগ্রি, কিন্তু আমরা দেখতে পাই পূর্বাভাসে যে অনুভবের মতো হবে 42 বা 43-44 ডিগ্রি সেলসিয়াস। এটা কেন হচ্ছে? এটা তো যেমন শুধু ঢাকা শহরের ভিতরেও কিন্তু আবার তারতম্য আছে। হ্যাঁ, সেটাই বলছি। এখন ধরেন আপনি যদি আজিমপুর কলোনিতে থাকেন, সেখানে একরকম, আবার আপনি যদি রমনা পার্কের এলাকায় আসেন, বেশি দূরত্ব না, এটা ধানমন্ডি রমনা একরকম, আবার হয়তো বাংলা মোটর মানে যেখানে গাছ আছে সেখানে তো তাপমাত্রা অনেক কম আছে। এবং আমাদের শুধু গাছ না, আমাদের যে কনস্ট্রাকশন, যে বিল্ডিং এর যে কনস্ট্রাকশন যেটা যেভাবে হচ্ছে, সেটা কিন্তু বায়ু চলাচলের জন্য খুব ফ্রেন্ডলি না, এটা সব বন্ধ। এবং এখন তো আবার কাঁচের যেভাবে হচ্ছে, এগুলো খুব কিন্তু তাপটাকে ধরে রাখে, এবং শীতের সময় আবার অনেক ঠান্ডা থাকে, আবার সেই কারণে আপনার এসি ব্যবহার করতে হয়। তো এই কারণে আমাদের উষ্ণতা বাড়ছে শহর এলাকায়, বিশেষ করে যে সমস্ত এলাকায়, শহর এলাকায় মানুষ খুব গায়ে গা লাগিয়ে বসবাস করছে, সেখানে তো আরো বেশি এটা 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 হচ্ছে। এবং তার সঙ্গে আছে আমাদের যানবাহনের ধোঁয়া। অবশ্যই অবশ্যই যানবাহনের ধোঁয়া, এবং আমাদের এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের গাড়িও এখনো আমাদের ঢাকা শহরে চলছে। এবং অনেক তার ছাড়াও আমাদের ধরেন একটা তো জিনিস বন্ধ হয়েছে, যেটা আমাদের স্বীকার করতে হবে, আমাদের 3 হুইলারের যে ধোঁয়া ছড়াতো সেটা আমরা বন্ধ করতে পেরেছি। এটা একটা ভালো দিক, কিন্তু সেই সাথে অন্যান্য ধোঁয়া তো বেড়ে চলেছে, এবং আমরা আমাদের পরিবেশটাকে এইভাবে নষ্ট করছি, একটা যানবাহনের ধোঁয়া। এবং আমরা কয়েকদিন আগে দেখলাম যে বনানী এলাকার গাছ কেটে, মানে বলা হচ্ছে যে পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য গাছ কাটা হয়েছে, সেটা আমরা দেখলাম। আমরা ঢাকা শহরে এখনো গাছ কাটতেই দেখি। আবার পুরানো অনেক গাছ আছে যেটা বিপজ্জনকও। হ্যাঁ, তা গাছের রক্ষণাবেক্ষণটাও ঠিকমতো হচ্ছে না। এটাকে শহর এলাকার গাছ সৃজনটা একটা বিজ্ঞানের ব্যাপার। যেমন আপনার কোন গাছটা কোথায় লাগাবো, এটা আরবরিকালচার বলে, এটা ইজ জাস্ট এ সায়েন্স। আমি কোন গাছটা লাগাবো কোথায়, যেমন ফুটপাতের উপরে আমি দেখবেন অনেক জায়গায় আমাদের গাছ, কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে, এবং কৃষ্ণচূড়া গাছের শিকড় কিন্তু নিচে যাবে না। এটা আমাদের দেশের গাছ না, এটা আফ্রিকার গাছ, মাদাগাস্কার থেকে এসছে। এটার শিকড়টা নিচে যায় না, শিকড়টা উপরে থাকে। কিছুদিন পরে দেখবেন আমাদের ফুটপাতগুলা এবড়ো খেবড়ো হয়ে গেছে, শিকড় একসময় গাছটা পড়ে যাচ্ছে। একটা মাঝারি আকারের ঝড় হলে ঢাকা শহরে যদি কোনো গাছ পড়ে, কৃষ্ণচূড়া সবার আগে পড়বে। তো এই গাছগুলোকে আমরা কেন লাগাবো? লাগানোর জায়গা আছে, সেই জায়গায় লাগাই। যেখানে সেখানে গাছ লাগানো তো মানে ফুল গাছ লাগানোই বেশি হচ্ছে। নিম গাছ লাগানো যায়। হ্যাঁ, অনেক গাছ আছে যেগুলো আমাদের দেশি গাছ, দ্রুত বাড়ে, যেগুলোতে, এবং সেই গাছ আমাদের লাগানো ঠিক না যে গাছে পাখি বসে না। এখন দেখবেন ঢাকা শহরে অনেক গাছ আছে যে গাছে কোনোদিন পাখি, যেমন মেহগিনি গাছ, কোনো পাখি বসে না। ইউক্যালিপটাস গাছ পাখি বসে না। যে গাছে পাখি বসে না, যে গাছে পাখি বসবে না সে গাছ আমি লাগাবো কেন? তাহলে পাখি কোথায় যাবে? আমার যদি পাখি ধ্বংস হয়ে যায়, তাহলে তো আমাদের পোকাগুলো কে খাবে? আমাদের ফসলে পোকা, আমার ফলে পোকা, এগুলো একটা প্রকৃতির ভারসাম্য পুরো নষ্ট হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে। তাহলে যে নগর ধীরে ধীরে গ্রাস করছে গ্রামকে, সুতরাং নগর ব্যবস্থাপনা, এবং আপনি যেটা বলেন নগরকে কিভাবে সাজাবো, নগরকে কিভাবে দুর্যোগ মুক্ত রাখা যায়, সেই জন্য একটা পরিকল্পনা তো দরকার আছে। সেই পরিকল্পনার মধ্যে আমরা আছি না, কোনো ভাবেই নেই, প্রস্তুতি দরকার আছে। আর ওই যে মানুষের তৈরি দুর্যোগ, সেই দুর্যোগের ক্ষেত্রে তো নগর একটা বড় জায়গা। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনাটা আমাদের আছে কিনা, বা আমরা কতটা এই বিষয়ে প্রস্তুতি নিয়েছি, সেই জায়গায় যদি আসেন। নগরের, বিশেষ করে ঢাকা নগরের তো একটা পরিকল্পনা করার চেষ্টা করছে পরিকল্পনাবিদরা, যেটা আপনি শুনেছেন যে ঢাকা টোটাল প্ল্যানিং, যেটাকে আছে, হ্যাঁ, ড্যাব বলে, বা ড্যাব। হ্যাঁ, তো সেটা আসলে এখন আমাদের যারা ডেভেলপাররা আছে তারা এটাকে পছন্দ করছে না, এবং পছন্দ করছে না তারা গত টার্মে যখন আমাদের
আরবান মিনিস্টার এদের সবাই নিয়ে বসেছিল। আমাদের জামিলুর রেজা স্যার ছিলেন, তার সামনেই তারা তাকে এক ধরনের অপমানই করেছে আমি বলবো। এবং আমাদের খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি যে আমাদের যারা দেশকে ভালোবাসে, শহরকে ভালো করে তুলতে চায়, তাদেরকে আমরা পছন্দ করি না। এবং সেটা একটা বড় এখনো একটা প্ল্যান করে ঢাকা শহরকে যে কোন জায়গা আমার জলাভূমি থাকবে, কোনটা স্কুল হবে, কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় আমার এই যে দোকানগুলো থাকবে, এটা করা সম্ভব। এখনো যেমন ধরেন মঙ্গলবার যেদিন সায়েন্স ল্যাবরেটরির দোকানগুলো বন্ধ থাকে, সেদিন মনে হয় আজকে কি হরতাল ডেকেছে নাকি। দোকানটা আমাদের একটা বড় যানজটের কারণ, এটা বোঝা যাচ্ছে। যত্রতত্র বিপিন, এটা তো বন্ধ করা সম্ভব, এটা নিয়েও কেউ কথা বলবে না। আমাদের সমস্যা আমরা মনে করেছি রিক্সা, আমরা রিক্সা উঠিয়ে দিয়েছি, তাতে কি যানজট কমেছে? মানে আমাদের যখনই কোনো সমস্যা হয় আমরা সবচেয়ে গরিব মানুষটা, সবচেয়ে খেটে খাওয়া মানুষটাকে আমাদের সমস্যা বলে মনে করি, এবং এটা কোনো সমাধান না, এটা সমাধান বলে প্রমাণিত হয়নি। কিন্তু আমরা যত্রতত্র দোকানে হাত দিচ্ছি না, যত্রতত্র স্কুল গড়ে উঠেছে, এখন হয়তো গার্মেন্টস একই পণ্য, মানে ঢাকা শহরে তো দুই প্রান্তে ওই পণ্যটির দুইটা পাইকারি মার্কেট বা খুচরা মার্কেট থাকে, কিন্তু সমস্ত ঢাকা জুড়ে ওই পণ্যটা পাওয়া যাবে। দরকার কি? আমরা যদি টাইলসের কথা বলি, আমরা যদি কাপড়ের কথা বলি। আরেকটা বড় জিনিস হচ্ছে ঢাকা শহরটা খুব মজার ব্যাপার আছে। পৃথিবীর কোন শহরের ভিতরে এরকম বড় বড় 2-3টা ক্যান্টনমেন্ট জেলখানা আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার আমাদের যে কেন্দ্রীয় জেলখানা যেটা সরে যাবে, সেখানে কতটুকু জায়গা আছে? তাই পুরান ঢাকাটা নতুন করে বিন্যস্ত করা সম্ভব এই জায়গাটা যদি আমরা সেইভাবে ব্যবহার করি। আমার জানতে ইচ্ছা করে কি প্ল্যান আছে এখানে, এখানে কি করা হবে? এটা কি ডেভেলপারদের হাতে দিয়ে আবার বিল্ডিং বানাবে, নাকি অন্য কিছু করা হবে, বা রাস্তাগুলোকে বড় করা হবে, মানুষ দম ফেলার জায়গা থাকবে? সেটা হতে পারে। ঠিক একইভাবে আমাদের এই যে পিলখানার মতন একটা বড় জায়গা এইভাবে তো আটকে রাখার কোনো মানে নেই, এবং ভেতরের যে রাস্তা আছে রাস্তা দিয়ে কেউ যেতেও পারে না। এবং বহুতল ভবনগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলো বিল্ডিং কোড এবং তো অবশ্যই আছে এলাকা ভিত্তিক কত তলা পর্যন্ত হবে, সেটার প্রকৃতি মানে সেটার বাহ্যিক দিকটা কিরকম হবে, সেটার রং কি হবে, এগুলিও তো মনে ঠিক করার দরকার আছে। আমাদের বিল্ডিং কোডে যথেষ্ট করে বলা আছে যে কিভাবে কি মেটেরিয়াল ব্যবহার করবে, কোন এলাকায় কি ধরনের হবে, কত ফুট উঁচু হওয়ার পরে তার কি ব্যবস্থাপনা হবে, এবং এটা দেখার দায়িত্ব ফায়ার ব্রিগেড বা অন্যদের আছে। সেটা আছে কাগজে কলমে, এটা আছে, কিন্তু এটা আসলে ব্যবহারিক বা প্রায়োগিক দিক থেকে অতটা নাই। আমাদের বিশেষ করে যারা এখন বাড়ি করে, এখন তো ধরেন যার জায়গা সে তো আর বাড়ি বানায় না, অন্য আরেকজন এসে ডেভেলপাররা বানায়, এবং তাদেরকে আমাদের কনফিডেন্সে নিয়ে এসে এখনো ঢাকা শহরে যে এলাকাগুলো আছে খুব 2-4টি এলাকা ছাড়া বাকিগুলো তো খুব পরিকল্পিত না। যেগুলি পরিকল্পিত সেগুলো বাণিজ্যিক এলাকা হয়ে গিয়েছে, কিন্তু তাকে ঘিরে যে এলাকাগুলো, আমরা যদি ধানমন্ডি আশপাশে যে এলাকাগুলো দেখছি, আমরা গুলশান এলাকায় যে আশপাশে, সেটা রাস্তা কিন্তু বড় হয়নি, ওই সরু রাস্তার মধ্যে কিন্তু বহুতল ভবন হয়েছে। এবং সেটা তো একটা বড় দুর্যোগের কারণ, মানে আমাদের এখান থেকে মানুষকে বের করা। এমনকি ধরেন একটা ডেড বডিকে নিয়ে ওখান থেকে নামাটা এবং তাকে তার শেষ ঠিকানায় পৌঁছে দেওয়াটা একটা বড় সমস্যা। বা অসুস্থ কেউ হলে অ্যাম্বুলেন্সটা বাসা পর্যন্ত যাওয়া, এটা যেতে পারে না। অনেক জায়গা আছে ঢাকা শহরে অ্যাম্বুলেন্স কেন, হয়তো রিক্সায় যেতে পারবে না, মানুষকে হেঁটে যেতে হবে। তো সেটা পরিকল্পনাবিদরা বা আমাদের যারা আছে, এটা না হওয়ার পেছনে একটা বড় কারণ যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকারকে এই ক্ষমতাটা দেওয়া হয় নাই। স্থানীয় সরকার যদি শক্তিশালী না হয়, স্থানীয় সরকারের দায়িত্ব তো এটা দেখার, এই দায়িত্ব তাদের দেওয়া হয় নাই। দায়িত্বটা আমরা হাতে রেখেছি, এবং এটা মানে কেন্দ্রীয়ভাবে রাজুকের কাছে চলে গেছে সবকিছু ক্ষমতা। এবং ঢাকার যখন মিউনিসিপ্যালিটি করা হয়েছিল তখন কিন্তু এই কাজটা তাদেরই ছিল। পরবর্তীতে এখনো অন্য বড় বড় মিউনিসিপ্যালিটি এলাকায় তারা বলে আমার এখানে রাজুক দেন, ওয়াসা দেন। রাজুক আর ওয়াসা তো তাদের কাজ, এগুলো তারা করবে, এবং সেটা যদি তারা করতে না পারে তাহলে এরকম অদ্ভুত শহর তৈরি হবে। এবং এখনো তো যে এখন যে ঢাকায় আমরা আছি, দুইটা ভাগে ভাগ হয়েছে, নতুন 8টা ইউনিয়ন যোগ হয়েছে 16টা, সেখানে তো একই সমস্যা যে সমন্বয় নেই। এবং আমাদের ঢাকা উত্তর মেয়র বলেছেন যে মেয়রের নাকি মশা মারার ক্ষমতা নেই। মেয়র একা কিছু করতে পারবে না, তাকে হয় অনেক সকলকে সাহায্য করতে হবে স্বতঃস্ফূর্তভাবে, অথবা সাহায্য করার একটা স্থায়ী প্রক্রিয়া। সেই জায়গা থেকে যেটা হলো যে আমাদের ঝামেলাটা হচ্ছে আমরা সমন্বিতভাবে ভাবতে পারছি না, কাজ করছি না বলে দুর্যোগ তীব্র হচ্ছে। দুর্যোগের মানে
মানে দুর্যোগের সম্ভাবনা মোকাবেলা বাড়ছে। করার সামর্থ্য আমাদের তৈরি হচ্ছে না। সেটা তো বটেই। এবং ঢাকা শহরে যেটা বললেন, মেয়রকে আসলে আমাদের নিউ ইয়র্ক শহরে যেমন আছে এটা গভর্নর, এবং তার এমনকি দিল্লিতেও আছে, নিউ ইয়র্কে যেতে তো অনেক সময় লাগবে, আমি দিল্লিতেই যাই, সেখানে একটা নগর সরকার বা একটা স্থানীয় সরকার করা হচ্ছে এবং সে পুরোপুরি দায়িত্বে আছে। সেরকম দরকার যে তার কথা শুনবে সবাই। সবকিছু মিলে আমরা যে সমস্যাগুলোর মধ্যে আছি, যে দুর্যোগের ঝুঁকির মধ্যে আছি, সেটা থেকে কিছুটা আমাদেরকে প্রশমিত করতে পারেন হচ্ছে নগর সরকারের মাধ্যমে যদি আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করা যায়। এটা করতেই হবে, এটা ছাড়া কোনো আপনাকে অনেক বিকল্প ধন্যবাদ নেই। আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সুন্দর থাকুন।